সবাইকে শুভেচ্ছা। এভাবেই বর্ষা রজনী তার ঘনঘোর মুখশ্রীতে আলোকসজ্জার কুমকুম পরে বিদায় জানায় একদল সৃষ্টিমুখর প্রাণকে। ইতি কোলাজ গল্প, 18 জুলাই 2004, ফোর্ডনগর, সাভার, ঢাকা। কলাজটা অবশ্য নতুন কিছু না, কলাজটা ইউরোপে অনেক আগে, মানে কলাজ পেন্টিং। তবে আমরা চাই যে গ্রে বোর্ডটার উপর কীভাবে কলাজ করলে গ্রে বোর্ডের রঙটা অত্যন্ত সুন্দর এবং এটার কীভাবে প্রোডাকশন দেওয়া যায়, এইভাবে একটা ছবি সুন্দর করা যায়, ওইটা আমাদের লক্ষ্য আর
আমি বাইরে থেকে এসে যেসব মেটেরিয়াল নিয়ে কাজ করি সেই মেটেরিয়ালগুলো অত্যন্ত সাধারণ এবং এই দেশেরই, কারণ আমাদের দেশে অনেক মেটেরিয়াল যা রয়ে গেছে না আমরা এসব দেখি না সাধারণত। যে দেশে যে ছবি আছে, যে বোর্ড তৈরি হইতেছে, তারপর বিভিন্ন ধরনের কাগজ, বিভিন্ন ধরনের এলিমেন্টস, সেগুলোতে কাজ করা যায় অত সুন্দর। কারণ এখন যারা কাজ করতেছে আমার ওয়ার্কশপে, তাদের যে ছবি আঁকানো শেখানো, সেটা আমার মোটিভেশন না। কারণ ছবি আঁকানো শেখানোর, ওরা ছবি আঁকতে জানেন এবং তাদের প্রত্যেকেরই একটা ব্যক্তিগত জগৎ তৈরি করে নিচ্ছেন ভিতরে। এখন এইটুকু আমি ওদের কাছে করতে পারি, দেখাতে পারি। এখানকার যে মেটেরিয়ালগুলো আছে এইগুলা দিয়ে কিভাবে কাজ করানো যায়, সেটাই আমার প্রথম উদ্দেশ্য। তারপর এখানকার যে কাজ হইতেছে সেগুলা ছাড়াও ওই এখানকার লোকাল মেটেরিয়াল ছাড়াও যে বিদেশি যে অল্প কিছু মেটেরিয়াল আছে এগুলো মিক্সড আপ করে কিভাবে কাজ করা যায়। এমন সবচেয়ে আমাদের প্রবলেম হচ্ছে আমাদের দেশের যে আছে যে আবহাওয়া, এইটা বলতে গেলে পৃথিবীর সবচেয়ে ওয়ার্স্ট আবহাওয়া ছবি সংরক্ষণের জন্য। দেখা গেছে যে 50 বছর দূরের কথা 20 বছরের ছবি নষ্ট হয়ে যায়। সেটাও আমার একান্ত দরকার যে ছবিটা কিভাবে, কি রং দিয়ে, কি ধরনের কাজ করলে ছবির প্রিপারেশন সম্বন্ধে জানতে হবে। তারপর তার যে বোর্ডে কতদিন টিকে, ক্যানভাসে কতদিন টিকে। তারপর আমাদের দেশে পাট আছে জুটের, অনেক ছবি আঁকে বিদেশি, বিশেষ করে বহু আর্টিস্ট ওই জুট ক্যানভাসের ছবি আঁকে। কিন্তু আমাদের যে বোর্ডে আমরা ছবি আঁকি, যে বোর্ডটা পরে দেখা গেছে যে উলুয়ে কেটে ফেলে। আমরা এগুলো চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের মেটেরিয়াল নিয়ে কাজ করার। এটা একটা এক্সপেরিমেন্ট এবং বলতে হবে অ্যাডভেঞ্চার। কোলাজ কিন্তু আমি আগে করতাম, যেরকম কাপড় রাক্স, নানা ধরনের চটের ছেঁড়া বা ম্যাগাজিনের পেপারস, ক্যানভাসের উপর ক্যানভাস, তারপর স্কোয়াশ টেপস, এগুলো। তবে এইভাবে চিন্তাটা আমার আগেও ছিল যে আমি একটা এরকম যদি ফ্রেমের মধ্যে ঢুকিয়ে দিতে পারতাম, সেটা আমার হয়ে ওঠেনি। আমি যদি এরকম একটা গাছের ডাল বসিয়ে দিতে পারতাম, সত্যিকার অর্থে আমি কিন্তু সাহস পাইনি তখন। আমি হয়তো বসিয়ে দিতে পারতাম, কিন্তু এই ওয়ার্কশপটাই আমাকে সেই ইচ্ছাটা পূরণ করে দিয়েছে এবং ভবিষ্যতে আশা রাখি একটা নতুন ডাইমেনশন ক্রিয়েট হবে আমার কাছে। আমার কাছে খুব অ্যাট্রাকটিভ মনে হলো যে লোকাল যে ম্যাটেরিয়ালগুলো আমরা এত সহজে জোগাড় করা সম্ভব, যেগুলো এগুলোকে কাজে লাগিয়ে একটা সুন্দর ছবি করা। এটা তো আগে আমরা বিদেশি রঙের বা বিদেশি ম্যাটেরিয়ালের দিকে ঝুঁকেছিলাম,
এটা আমাদের কাজকে একটু সহজ সাধ্য করে তুললো আর কি, আর এফেক্টও ভারী সুন্দর। আমি বাচ্চাদের স্কুলে মাস্টারি করি, তো তখন যখন নতুন বাচ্চারা যখন আসে তখন ওদের সাথে আমাকে ফ্রেন্ডশিপ করতে হয়। ওয়ার্কশপও আমি তেমনি করি যে যখন নতুন মানুষদের সাথে কাজ করতে বসি তখন আমি বন্ধুত্ব করতে চেষ্টা করি। বন্ধু পাওয়াটা হচ্ছে গড গিফটেড ব্যাপার, হ্যাঁ, কিন্তু কিছুটা তো আমাদের সম্পর্ক বন্ধু সুলভ সম্পর্ক হতে পারে। তেমনি ইউনুস ভাইয়ের কাছ থেকে আমি ওনাকে একটা ফুল কাগজে তৈরি একটা ফুল দেখালাম, ওটা একটা টিস্যু পেপারের, তো ওটা বেশ কঠিন, জিনিসটা এত সহজ না, তো ওটা জাদুর মতন অনেকটা। বাচ্চাদের করালে বাচ্চারা বলে ওয়াও টিচার আরো করেন আরো করেন, হ্যাঁ। তারপরে ইউনুস ভাই বলে আমিও একটা জাদু জানি, কাগজের জাদু, দাও 6টা কাগজ জোড়া দাও তো। তারপর 6টা কাগজ যেগুলো লম্বা লম্বা চিকন রেক্টেঙ্গল ফর্মের 6টা কাগজ আমি জোড়া দিলাম। তো উনি বললো যে এবার উনি একটা কি যেন একটা প্যাচ দিয়ে ওটাকে একটা সার্কেল বানায় ফেলেন। তা বলে কেচি দিয়ে ওটাকে হাফ করতে। আমি যখন হাফ করলাম তা ভাবলাম যে সার্কেল থেকে তো আরেকটাই দুটোই সার্কেল হবে, এটা আবার কি কাজ দিল, হ্যাঁ। তো যেই আমি কাগজটা কাটলাম দেখি ও মা, কাগজটা কিন্তু দুটো ভাগ হলো না, ওটা একটাই বিরাট একটা মালা হয়ে গেল। শুরুতে একটা কথা বলা হয়েছিল যে আমরা আসলে এমন কিছু করব যা আগে কখনো করিনি। এইটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়, এবং আমি চেষ্টাও করছি এরকম যে এখানে এসে আমি যেভাবে কাজ করি সেটা আমি টোটালি ওইভাবে নিজেকে এখানে উপস্থাপিত করিনি। আসলে আমি চেষ্টা করেছি যে মনির স্যারের যা তার কাছ থেকে যাতে আমি কিছু পাই। আর্ট ওয়ার্কশপের বেনিফিটগুলো যেগুলো হয় সেগুলো হলো যে এখানে অনেক শিল্পী একসঙ্গে কাজ করে, তো একসঙ্গে অনেক শিল্পী যখন কাজ করে তখন একটা ইন্টারমিংলিংয়ের সুযোগ থাকে, যেগুলো হয়তো যখন আমরা স্টুডিওতে বসে কাজ করি সেই সুযোগগুলো আমাদের থাকে না।
কাজের সাথে সাথে আস্তে আস্তে যোগাযোগ তৈরি হওয়া, সবাইকে দেখা কিভাবে কাজ করছে, যেটা আসলে ঘরে বসে যখন আমরা কাজ করি এটা কখনোই সম্ভব না। সেদিক দিয়ে অনেক রকম বৈচিত্র্য আছে, যে বৈচিত্র্য নিয়েই আবার বহন করে চলে যাব, এটা আরও বেশি গেঁথে যাবে মনে, এবং হয়তো কাজ হবে তখনই। মরিচার চালের গুঁড়া, চাল গরম করে চাল ভেজে তারপরে সেই চাল পিষে যে একটা রং আসে সেপিয়া কালারের, শুধু সেই সেপিয়া কালারটাকে ধরে রাখার জন্য শিল্প গুণ থেকেও বড় কথা মেটেরিয়ালের মানে করণ কৌশলটা, মেটেরিয়ালটা কীভাবে ইউজ করা যায় সেটা আমি চিন্তা করছি। অনেক সময় অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে যেটা হয় যে আমি বসলাম বা অনেক কিছু করে গেলাম, হ্যাঁ, সেখানে টেকনিক্যাল সাইডটা অনেক বেশি থাকে, কিন্তু ভাবনা এবং টেকনিক্যাল দুইটা যখন হয় তখন আসলে সময়টা অনেক বেশি লাগে, এবং যার কারণে হয়তো কাজের সংখ্যা কম হয়েছে, কিন্তু আমি 4টা কাজ করেছি, 4টা কাজ করে আমার ভালো লেগেছে। মংসাই নদীটা পার হয়ে যখন এখানে এসেছি, ওই মাটিতে পাড়া দিয়ে যেই ফিলিংসটা, আসলে আমার কাজে ওটাই একদম খুব সিম্পল, জাস্ট মাটি নিয়ে ডিল করা, মাটিতে পাতা পড়ে আছে কিংবা কোনো কিছু ফ্লো চলে গেছে, সেগুলোকে মানে একটা ফিলিংস দেয়া আর কি।
অ্যাবস্ট্রাক্ট করি না। এই মুনিস স্যারের ইয়েতে এই প্রথম এই ওয়ার্কশপে আমার অ্যাবস্ট্রাক্ট। তোমার কতগুলা কাজ হচ্ছে? ও অনেক 10টা হয়ে গেছে। ও ইয়ে প্লাস আমি তো 5 ও 5 হ্যাঁ 5 পেজ না কেন বিকাশ ভালো হয়েছে। আমি তো ফ্রেম করলে সিরিয়াস হ্যাঁ ফ্রেমের ভিতরে গেলে সিরিয়াস ফ্রেম করে গ্যালারিতে টানালে আমি আসলে ফ্রেম করার পর একটা সেল বাড়ে আর গ্যালারিতে গেলে আরো মানটা বেড়ে যায়। আর সেল হলে তো গ্যালারিতে যা ইচ্ছা তাই করি না। সেল হলে তো কোনো কথাই নেই। সেল হলে আর রনিটাও কম না, রনিও সাংঘাতিক। এই ধরনের কাজ করতে আমার হয়তো আগে কয়েকদিন লাগতো, সেখানে আমি দেখলাম যে 4 দিনে 7টা কাজ হয়ে যাবে। একটু দ্রুততা, এই দ্রুততা উপাদানগত ব্যাপারটাও যেমন রয়েছে, তেমন অনেক সিনিয়র আর্টিস্ট যারা আছেন তাদের অ্যাক্টিভিটিসগুলো আমাকে প্ররোচিত করেছে এ ব্যাপারে। এখানে এনভায়রনমেন্টের কিছু ইয়ে আছে, মানে সুবিধা আছে। যেমন আমি গাছের ডাল, কারণ আমি বাসায় থাকলে কোনোদিন করতাম না, এবার ঢাকা হলে কোনোদিন হয়তো গাছের ডাল নিয়ে চিন্তাই করতাম না, কারণ ওই এনভায়রনমেন্ট আপনাকে ওই নেচারের কাছে যেতে দেবে না। আমি বাগানে যেতে পারেন কিন্তু ওটা নিয়ে কাজ করার চিন্তা আসবে না। কিন্তু এখানে হচ্ছে এনভায়রনমেন্টে 80% হচ্ছে আপনার নেচার, মানে র নেচার। বেঙ্গলের যে এবার কোলাজ শিল্প যে ওয়ার্কশপটা হচ্ছে, এটা অবশ্যই নিঃসন্দেহে আমি যা দেখছি সবকিছু এখানে এসে একটা নিশ্চিদ্র আয়োজন। তাতে করে আমার মনে হয় যে আরেকটা যেটা বড় জিনিস, যে আর্টিস্ট যেভাবে ওরা সিলেক্ট করেছে, বয়সের দিক থেকে একজন তরুণ থেকে সিনিয়র থেকে পর্যন্ত, এবং তারা এখানে সবাই অপেক্ষাকৃত, আমি প্রফেশনাল আর্টিস্ট বলতে আমি এটা বোঝাচ্ছি যে তারা ছবি আঁকছে, মানে
ছবি আঁকার উপরেই নির্ভর করছে। এবং এইরকম হওয়াটা খুব দরকার এই জন্য যে এই আদান প্রদানটা হওয়া, যে একজন জুনিয়র এবং একটা সিনিয়র আর্টিস্ট বা যে কোনো আর্টিস্ট কলিগসদের যে কাজ করার একটা প্রসেস সবার একটা আলাদা, সেটা এখানে একজন আরেকজনকে দেখতে পাচ্ছে, একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারছে। এটা খুব একটা বড় পাওয়া এবং সেটা তাদের কাজেও আমরা দেখতে পাচ্ছি। আমাদের পেন্টিংয়ের খুব একটা মেজর একটা জায়গা। পেন্টিং প্রমোটটা করছে দুভাবে, একটা হচ্ছে ওয়ার্কশপের মাধ্যমে, আরেকটা হচ্ছে ক্যাম্পের মাধ্যমে, আর হচ্ছে আমাদের বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসের মাধ্যমে এই প্রেজেন্ট করা। তা আমি নিজে বিশ্বাস করি যে শুধু আর্ট অ্যান্ড কালচার এই একটা জিনিস কোনোদিন বাইরের থেকে ভিক্ষা নিয়ে প্রমোট করা যায় না। আমার পভার্টি এলিভেশন করা যায়, যে আমি খেতে পাচ্ছি না, ঠিক আছে আমি নিলাম, খাওয়ালাম, কিন্তু আমার যেটা নাকি প্রাইড, আমার যেটা এত বড় এত বছরের ইতিহাস, এটাকে আমার দেশের মানুষরা কেন ফাইন্যান্স করবে না? আমাদের মধ্যে বেঙ্গল ফাউন্ডেশন আরও 1000 টাকা দরকার, অ্যাটলিস্ট 1000 বেঙ্গল ফাউন্ডেশন কাম, তাহলে পরেই দেশে আপনার এই আর্ট অ্যান্ড কালচার প্রমোট হবে। যদি চলিল গো আমার চলে বিলীন হলো গো। 4 দিনে অনেকটা সাহস নিয়ে বেশ সুন্দর সুন্দর কাজ করে ফেলেছে এর মধ্যে ইতিমধ্যেই। এবং এর যদি যেভাবে এটার একটা প্রদর্শনী হয়, আমি যেভাবে ভাবছি যে এটা অনেকটা আর্টিস্টদের মুক্ত চিন্তা ভাবনাকে স্বীকৃতি দেওয়ার মতো। এই ওয়ার্কশপ আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়। অনেকের কাজ দেখতে পাচ্ছি, কিভাবে করতেছে, তাদের চিন্তা ভাবনা কেমন। তারপরে মেইন কথা, এই অল্প দিনে প্রায় 6টা কাজ করে ফেলেছি, এরকম কখনোই করিনি। মানে স্যারদের স্পিড দেখে আমারও স্পিড বেড়ে গেছে।
আমাদের প্রত্যাশা ওয়ার্কশপের ব্যাপারে কিন্তু একটু ডিফিকাল্ট বলা, কারণ আমরা জানি না ওয়ার্কশপে কে কীভাবে টেকনিকটা মানে গ্রহণ করবে, কত দূর গ্রহণ করবে, কোন পর্যায়ে গ্রহণ করবে, আমরা কিন্তু এগুলো বলতে পারি না আগের থেকে। তো সেজন্য ইট ইজ অলওয়েজ এ সারপ্রাইজ। এমনিতেই আর্ট ক্যাম্প বলেন আর ওয়ার্কশপ বলেন, ইট ইজ অলওয়েজ এ সারপ্রাইজ। কাল থেকে আমার মনে হয় যে আমরা অনেক মজা করছি, যে অনেক গল্প হচ্ছে, আর অনেক কিছু একদম কাছাকাছি থেকেও অনেক কিছু জানা যায় না, যেটা বাট এমনও হয় যে একদম কন্টেম্পোরারি যে আর্টিস্টরা আছে এদের অনেকের কাজ সম্পর্কে মানে ক্লিয়ার না, হয়তো অনেকগুলো সম্পর্কে জানি, অনেক কিছু সম্পর্কে জানি না, বাট তারা এরপরে কি করবে, তাদের প্ল্যান কি, বা এখন কি করছে, কি নিয়ে ভাবছে, এগুলার একটা ভালো আদান প্রদান হচ্ছে। কোলাজ করতাম, কিন্তু কোলাজটা ঠিক এরকম বক্স বোর্ড বা পিসবোর্ড এগুলো দিয়ে চিন্তা করিনি। এই ম্যাটেরিয়াল হ্যান্ডলিংগুলো একটা আর্টিস্টের আমার মনে হয় খুব জরুরি, কারণ শিল্পের নানান সারফেস হ্যান্ডলিং করা একজন শিল্পীর জন্য আসলে তার ক্ষেত্র বড় করা আর কি, আর তার নতুনত্ব স্বাদ নেওয়া।